বাট এটা থেকে আবার নতুন কিছু আবিষ্কার হতে পারে। আজকে ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্সি যেটা আছে সেটা থেকে আমরা বের হয়ে আসতে পারি। যেমন আমি আমার সঙ্গে একটু গত সপ্তাহে আমার একটা বক্তব্য আপনারা দেখেছেন যে ভারত যখন ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দিল, আমরা এই বন্ধের কারণে বিশাল একটা সুযোগ অপরচুনিটি তৈরি হয়ে গেছে। সিলেট থেকে আমি সহ গিয়েছিলাম, সিলেট থেকে আমাদের কার্গো ফ্লাইট চালু হয়েছে এবং এটার ক্ষেত্রে বাণিজ্য উপদেষ্টা মহোদয়কে আমি সম্পূর্ণ কৃতিত্ব দিই। উনি এত সিরিয়াস হলেন বিষয়টা নিয়ে। 3 দিন আমার সাথে আমি রাত্র 9টা-10টা পর্যন্ত ওনার সাথে বসে নানা বিষয় আলোচনা করেছি এবং কি করা যায় উনি খুব ডিটারমাইন্ড ছিলেন এইটা থেকে আমাদের একটা বেটার কিছু বের করে আনতে হবে এবং তিনি সেটা করেছেন। এটা কৃতিত্বটাও না এবং আমরা এখন তার চেয়েও সাশ্রয়ী মূল্যে সিলেট দিয়ে আমাদের রপ্তানির একটা দ্বার উন্মোচিত হয়েছে এয়ার কার্গো পরিচালনা এবং হয়তো এই থার্ড টার্মিনাল চালু হয়েছে, ঢাকা থেকেও চালু হবে এবং শিগগির চিটাগং থেকেও চালু হবে। তো এই ধরনের সংকট আমাদের জন্য নতুন কিছু অনেক সময় নিয়ে আসে যে আমরা অনেক সময় আমরা শুনেছি বা আমরা ছোটবেলায় পড়েছি নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। যখনই কোনো কিছু প্রয়োজন হয় তখন কিন্তু নতুন কিছু আবিষ্কার হয়। তো সেই প্রত্যাশায় আমরা থাকবো। ইন্ডিয়া আমাদের বিরুদ্ধে যত বাধার সৃষ্টি করুক আমরা তা থেকে নতুন কিছু আমরা সুবিধা বের করে নেব। এটি এই সরকারের কিন্তু মানে ডিটারমিনেশন, এই সরকার সেই লাইনেই কাজ করছে। পোশাক শিল্প পরিবার, আরো যদি স্পেসিফিক করে বলি নিউক্লিয়ার শিল্প পরিবার, আরো যদি বলি বিকেনির একটা পরিবার। এই বিকেনি পরিবারের বিগত দিন মানে জন্ম থেকে বিষয়টা এরকম না আমার সেলিম ওসমান আইনা বিকেনিতে ঢুকেছে তাহলে আমি সেলিম ওসমানের মুখ। তো সেলিম ভাই বরং আমরা বিকেনির জন্মটাই আমার হাতে এবং বিকেনির মেম্বারশিপ নাম্বার 1 হচ্ছে আমার প্রতিষ্ঠান। তো উনি সেলিম ওসমানের বন্ধু, কিন্তু বিকেনি টাইমে ঢুকেছি কিন্তু প্রথম কমিটিতে 96 সালের 5ই ডিসেম্বর যেদিন প্রথম কমিটি হয় সেই কমিটিতে তাকেও কিন্তু আমি এখানে ঢুকেছি। তো ওই কমিটির ওই প্রথম কমিটির আমরা দুইজনই একমাত্র এখনো আজকে এই কমিটিতে আছি এবং 2 নম্বর মেম্বারটা হলো এনারপুরের মুকেশ ভাই এই বিকেনির প্রতিষ্ঠাতাদের অন্যতম একজন এবং ওই সময় মূলত মুকেশ ভাইয়ের উদ্যোগেই বিকেনির যাত্রাটা শুরু হয়েছে। সেলিম ভাইয়ের অবদান আছে, উনি পরে আসে সম্পৃক্ত হয়েছে, কিন্তু মুকেশ ভাইয়ের অবদানটাই বলবো বা উদ্যোগটাই ছিল তখন মেইন মুখ্য উদ্যোগ ছিল। উনি তখন আমরা একটা সমস্যা নিয়ে ঢাকায় গেছিলাম বিজেপিতে মিটিং শেষ করে ওই দিন বিজেপির বারান্দায় দাঁড়ায় ওখানে আশরাফুদ্দিন চুন্নু ভাই ছিল, সুমান ভাই ছিল, তারপরে ওই যে হোসেন রেস্টুরেন্টের দিবু ভাই মারা গেছে, দিবু ভাই ছিল, মঞ্জু ভাই ছিল, তারপরে আমার ভাই কাশেম ভাই ছিল, আমি ছিলাম। আমরা এরকম প্রায় 10-15 জনের মতো, হাসনাত ভাই ছিল 10-15 জনের মতো আমরা মিটিং থেকে বাইরে বিজেপির বারান্দায় দাঁড়িয়ে ওই দিন মুকেশ ভাই বলছিল যে আমাদের সমস্যা আমাদের কি সমাধান করতে হবে, বিজেপি কিছু করবে আর বিজেপি আমাদের এই সমস্যাটা বুঝেই, কারণ নিটের বিষয়গুলি একটু ভিন্ন। ওইটা বিজেপির উন্নয়ন করে তো তারা এত টেকনিক্যাল মানে নিটের এই সমস্ত ব্যাকওয়ার্ড ইন্ডিয়াস বা টেকনিক্যাল এই সবাই তো বুঝে। তো পরে ওখান থেকে সেদিন বাইরে আমরা এসে নারায়ণগঞ্জে মুকেশ ভাইয়ের অফিসে বসছি। ওই দিনই সিদ্ধান্ত আমাদের অ্যাসোসিয়েশন আলাদা হবে এবং দায়িত্ব বলবো আমার উপরে যে আমি বৈশাখ আমি ওই গঠনতন্ত্র তৈরি করা, আমি কাশেম ভাই আমরা 2-3 জন বৈশাখ এই গঠনতন্ত্র তৈরি করে ঘন্টার পর ঘন্টা রিক্সা ভাড়া নিয়ে ওসবটা তো গাড়ি বা তো কিছু ছিল না। এই হুসাইন সমিতি থেকে তালিকা দিয়েছি, তারা নিউক্লিয়ার এক্সপোর্ট করে, বিজেপি থেকে তালিকা দিয়েছি নিয়ে এই ঠিকানা ধরে খুঁজে বাইক করে মেম্বার দিয়েছি। তো ওই মেম্বার করে ওইভাবে বিকেনির জন্ম হয়েছে। তো বিকেনির জন্ম হয়েছে ওই মোহাম্মদ হাবিব বিকেনির প্রথম মেম্বার। মোহাম্মদ হাবিব কোনো ব্যক্তির লোক না, কারো ব্যক্তির লোক না, এই শিল্প পরিবারের এই মৃৎশিল্প পরিবারের লোক বা একটা এই পরিবারের লোক। আমরা সবাই একটা পরিবারের, এখানে কেউ কারো লোক। সুতরাং যে কেউ যে বলে সেলিম ওসমানের লোক, তো এইটা যদি আমি সেলিম ওসমানের লোকই হইতাম তাহলে বিকেপি প্রেসিডেন্ট বোধ আরো আগিয়ে নিয়ে হইতাম, এটা আপনারা সবাই জানেন। তো সেই জায়গায় আমার কিন্তু সেলিম ভাই নিজেই পরিষ্কার ঘোষণা দিয়েছিলেন যে যতদিন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবে আর যতদিন আমি জীবিত থাকবো ততদিন হাতের তুমি প্রেসিডেন্ট হইতে পারবে না। একদম পরিষ্কার ঘোষণা দিতে চান এই মিডিয়ার সামনে, সাংবাদিকদের সামনে কথা বলছে। তো সুতরাং যারা এখন আমাকে
ওই ওসমান পরিবারের বা স্বৈরাচারের ফেসিবাদের দোষর বানাবার চেষ্টা করে, তাদের সেই অতীতটা একটু মনে করা উচিত বা মনে রাখা উচিত। দ্বিতীয়ত বলবো, নারায়ণগঞ্জে, বিশেষ করে নারায়ণগঞ্জে আমাকে এই ফেসিবাদের দোষর বানাবার অনেকেই উদ্যোগ নিয়েছেন। সবাই আশা আল্লাহর রহমতে ফেল করেছেন, কারণ আমি তো ফেসিবাদের দোষর বা কারো দোষক ছিলাম না। আমি যদি আপনারা বলেন যে আমি কারো দোষক ছিলাম, সেটা হলো এই শিল্পের দোষক ছিলাম। এই শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার এই বিগত জীবনে যা করার আমি করেছি। সুতরাং এখানে কোনো ব্যক্তির বা কোনো সরকারের বা কোনো দলীয় কারো কোনো দোষর আমি ছিলাম। বাংলাদেশের পোশাক শিল্প পরিবারে। আর আরেকটা জিনিস ছিল, সরকার যখন যেই থাকবে, আমরা যখন ট্রেডবডিতে আমরা যারা নেতৃত্ব দিই, আমাদেরকে সরকারের সাথে থাকতে হবে, এর বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নেই। কারণ আমাকে তো পলিসি মেক করতে হবে। তো পলিসি মেক করতে হলে আমাকে সরকারের সাথে থাকতে হবে, সরকারের সাথে থেকে আমার সেক্টরের স্বার্থ সংশ্লিষ্ট পলিসিগুলি বের করে আনতে হবে। এবং সরকারের বিরোধিতা করে এটা কখনো সম্ভব না। তো যার ফলে আমাদেরকে সরকারের সাথে থেকে এগুলি করতে হয়েছে। আমরা ব্যক্তিগতভাবে কোনো সরকারের লোক না, এটা ক্লিয়ার হওয়া দরকার। আর আরেকটা কথা এখানে সব বলে দিতে চাই, দুইটা দিন আমি আজকে ওখানে বলেছি। 21শে জুলাই সাবেক প্রধানমন্ত্রী যেদিন আমাদেরকে ডাকলেন, আগের দিন সালমান এফ রহমান সাহেব আমাকে ফোন করলেন, বললেন যে পরের দিন প্রেস কনফারেন্সে প্রধানমন্ত্রী ডেকেছেন, সেখানে আসতে হবে, থাকতে হবে। তো আমরা ওখানে গেলাম। ওখানে বক্তব্যটা অনেকে ওই একটু অংশ কাট করে এটাকে প্রচার করার চেষ্টা করে, পুরো বক্তব্যটা কিন্তু আনে না। ওই পুরো বক্তব্যটা আনলে আমার ওখানে শোনা যাবে যে ওই সালমান মাহমুদ সাহেব যখন আমাকে ডাকেন, তখন উনি প্রধানমন্ত্রীকে বলছিলেন যে হাতেম যদিও বিএনপি করে, তো কিন্তু আমাদের কথা শোনে। এই কথাটা কিন্তু বলেছেন এবং সেটা রেকর্ডেও কিন্তু আছে এই কথা। তো যাই হোক, আমি যদিও কোনো দল করি না, আমি বিএনপিও করি না, আওয়ামী লীগও করি না, জাতীয় পার্টি করি না, জামাতও করি না, ইসলামিক কোনো দলও করি না। বাট আমরা আমি এবং আমার ফ্যামিলি বা আমাদের ফ্যামিলির সবাই একটু ধর্মীয় দৃষ্টিকোণটাকে আমরা প্রাধান্য দিয়ে চলি। আমাদের ফ্যামিলি বলা যায় যে আমরা আলেম করিডোরের আমি একজন সন্তান। আমার বাবা ছিলেন আলেম, আমার ভাই আলেম, আমার মামা, চাচা, এরকম অনেকে আমার পরিবারের আলেম। তো সেই সূত্রে ইসলামের সাথে আমাদের সম্পর্কটা একটু আছে, ওইটা মেনটেন করার চেষ্টা করি। তো আমরা এটা গেল একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে, এই অগাস্টের 5 তারিখে সরকার পতনের আগে 2 তারিখ বাংলাদেশের পোশাক শিল্পের 48 জন তরুণ উদ্যোক্তা এই আন্দোলনকারীদের পক্ষে, কি বলে, এই ছাত্র জনতার পক্ষে ওপেন বিবৃতি দিয়ে পত্রিকায় এবং টিভিতে বিবৃতি দিয়ে স্বাক্ষর করে তাদের পক্ষে দাঁড়িয়েছে। সেই 48 জন কারা, এর উদ্যোক্তা কারা, এটা অনেক কিছু বলার চেষ্টা করে। আজকে যারা বড় বড় কথা বলেন, আমাকে ফেসিবাদের দোষর বানানোর চেষ্টা করেন, আর তারা ফেসিবাদের বিরুদ্ধে লোক হওয়ার চেষ্টা করেন, সেদিন কিন্তু ওনাদের কোনো বিবৃতি বা বক্তব্য কোথাও পাওয়া যায় না। আমার ছেলে কিন্তু সেদিন বিবৃতি দিয়ে আমার এমবিলিটের নামে স্বাক্ষর করে সেদিন ওই আন্দোলনকারীদের পক্ষে বিবৃতি দিয়েছিল আমার ছেলে। এবং এই 48 জন তরুণ উদ্যোক্তা পোশাক শিল্পের এর সবই মূলত আমার সাথে সম্পৃক্ত। সুতরাং এখানে ওই নানা রকমের কথা বলার অনেকে চেষ্টা করে, কিন্তু তারা নিজেরা কি সেটা কিন্তু কেউ ভেবে দেখেন না। যাই হোক, এইগুলি আমাকে অনেকে অনেক কিছু বলেছেন। ইতিপূর্বে আমি বলেছি, আমার কারো বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নেই, কারো বিরুদ্ধে আমার কিছু নেই। যারা আমার বিরুদ্ধে কথা বলেছেন তারা হয়তো আমার সম্পর্কে কেউ হয়তো জানেন না, অথবা তারা হয়তো কোনো পারপাস, কোনো উদ্দেশ্য নিয়ে আমার বিরুদ্ধে কথা বলে। আমি এই ব্যাপারে কারোর বিরুদ্ধে কখনই কথা বলি, এখনো বলতে চাই না। বাট আমি আমার অবস্থানে অটল আছি, ছিলাম এবং আছি, এবং থাকবো। তো মূলত বিকেলিকে আপনারা দেখেছেন যে বিগত দিনগুলিতে সেলিম ভাই সভাপতি থাকলেও মূলত আমি বিকেলিকে নিয়ে, পোশাক শিল্প নিয়ে কথা বলেছি। মিডিয়া বলেন, সরকারে বলেন, পলিসি মেকিং বলেন, সব জায়গাতে আমি কাজ করেছি। তো আগামী 25শে অগাস্টে আমাদের সাবেক সভাপতি
পদত্যাগ করার পর সেদিন আমাদের বোর্ড মিটিংয়ে একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং সকলের সর্বসম্মতিক্রমে আমি কিন্তু প্রেসিডেন্টের দায়িত্ব নিই। এরপর থেকে আমি এখনো আছি এবং আমাদের বর্তমান বিকেপির এই বোর্ডের টেনিউর ছিল সেপ্টেম্বর পর্যন্ত, এই বছরের সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আগাম নির্বাচন দিব। অনেকে অনেক কথা বলে, সুতরাং নির্বাচন দিয়ে আমরা নির্বাচনে জয়ী হয়ে বিকেপির নেতৃত্বে আবার আসবো। সেই কারণে আমরা আগাম নির্বাচন দিয়ে ফেলেছি। এই 10 তারিখে আমাদের নির্বাচন। তো এখানে আমি আবারও বলবো যে আমার এই সেক্টরের মেম্বাররা, সদস্যরা, ভোটাররা আমার প্রতি যে আস্থা, সম্মান, ভালোবাসা দেখিয়েছেন, এটার প্রতিদান আগেও আমি দিয়েছি, আগাম ভবিষ্যতে আমি দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব। তারা কিভাবে প্রতিদান দিলেন, যে আমার বিরুদ্ধে যে প্যানেল করার জন্য তারা অনেকের কাছে গিয়েছেন, অনেককে বলেছেন যে একটা প্যানেল ওনারা করার জন্য, কিন্তু তারা আমার প্রতি সম্মান দেখে, আমার প্রতি ভালোবাসা, আস্থা, শ্রদ্ধা দেখে তারা কিন্তু আমার বিপক্ষে প্যানেল নিয়ে নির্বাচনে দাঁড়াতে চান না। তো আমি সেই জন্য তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। যদিও একটা পূর্ণ প্যানেলে নির্বাচন হইলে সেটা আমি আরো মানে খুশি হইতাম, কারণ আমি চাই যে একটা চ্যালেঞ্জের মুখে, বিগত দিনগুলিতে যেভাবে আমি চ্যালেঞ্জের মুখে বিভিন্ন চ্যালেঞ্জ অতিক্রম করে আসছি, এখানেও এই নির্বাচনী চ্যালেঞ্জ অতিক্রম করে আমার পাশে সাথে যারা আছে তাদেরকে নিয়ে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা। আজকে ঢাকার মিডিয়া আরেকটা কথা বলছে যে এবারের বোর্ডেও এটা, এর মধ্যে আমি তার মধ্যে অনেকের কাছে একটা অভিযোগ শুনেছি যে আমি এইবার যে প্যানেলটা আমরা নিয়েছি, এই প্যানেল তো আগের মানে সেলিম ওসমানের ওই আগের বোর্ডেরই ম্যাক্সিমাম সেলিম ওসমানের না, এনে কেউই কারো ব্যক্তিগতভাবে কারো। আমরা আবারও বলি আমরা সবাই একটা পরিবার। আর বিগত দিনে বিকেপির বোর্ড গঠনের ক্ষেত্রে আমরা আমাদের দুই তিনজনেরই ভূমিকা ছিল। তো লোক কেউ কারো লোক না, সবাই হচ্ছে পোশাক শিল্প পরিবারের। আমরা বিগত দিনেও যাদেরকে এই সেক্টরের জন্য যোগ্য মনে করেছি তাদেরকে বিকেপির বোর্ডে নিয়েছিলাম। তাদের মধ্যে থেকে আবার এখন যাদেরকে রাখা প্রয়োজন মনে করেছি রেখেছি। তো এখানে আমরা রাখার ক্ষেত্রে আবার একটা জিনিস আমরা মাথায় রেখেছি, কিছু লোককে বাদ দিতে হয়েছে, বিভিন্ন কারণে দিতে হয়েছে। এবং আমাদের বর্তমানে যে ট্রেড অডিশন অর্ডিন্যান্স হয়েছে সেখানে 2 টার্মের বেশি, এরপরে এতদিন যেমন একটানা যে যত খুশি থাকতে পেরেছে, এখন কিন্তু ট্রেড অডিশন অর্ডিন্যান্সে যেটা আসতেছে সেখানে 2 টার্মের বেশি কেউ থাকতে পারবে। সুতরাং আমাদের মাথায় সেটাও আছে যে এখন এই বছর কিছু লোককে বাদ দিব, আগামী বছর কিছু লোককে বাদ দিব, দিয়ে এরপরে কারা আসবে তাদের মানে বিকেপি ভোট তো চালাইতে হবে। এখন আমরা সব থাকলাম, পরে হঠাৎ করে আমাদের সব বিদায় দিত, তাহলে হঠাৎ করে এসে বিকেপির মতো একটা অর্গানাইজেশন চালানো সম্ভব না। কারণ এটা কিন্তু সাধারণ ওই এলাকার বা কোনো সংগঠন না, এটা একটা জাতীয় এবং আন্তর্জাতিক সংগঠন। এটা পরিচালনা করা অনেক কঠিন। আজকে আমি বলতে পারি যে বিকিনি, বিজিবি এবং এফবিসিসি, এই বাংলাদেশের 3টা সংগঠন প্রেসিডেন্ট যারা হয় তাদের কিন্তু কোনো ফ্যামিলি লাইফ থাকে না, তাদের কোনো ব্যক্তিগত লাইফ থাকে না, তাদের কোনো নিজের ব্যবসা বাণিজ্যের কোনো ইয়ে থাকে না। যেমন আমি আমার গত 1 মাসের মধ্যে হয়তো 1 দিন বা 2 দিন আমার ব্যবসা প্রতিষ্ঠান আমি যেতে পারছি। আমি কিন্তু যাওয়ার আমার সময় নেই, কারণ বিকিনির কাজ করে এরপরে আর বাকি ফ্যামিলি লাইফ আর এগুলি করার কোনো সময় থাকে। সুতরাং বিকিনিটা এত সহজ না যে আসলেই কেউ নেতৃত্ব দিয়ে ফেলবে। আমরা তো নির্বাচন ওপেন করে দিয়েছিলাম, কেউ তো আসেন নাই। এবং যারা আমার বিরুদ্ধে কথা বলেছে তারাও কিন্তু তাদের মধ্যে একজন কিন্তু বিকেপির মেম্বারশিপ নবায়নই করেন না এবং ভোটারই হন না, যারা আমার বিরুদ্ধে কথা বলেছে বা বাণিজ্য মন্ত্রণালয় আমার বিরুদ্ধে অভিযোগ পাঠিয়েছেন, বিকেপি ভোট ভেঙে দেওয়ার জন্য বলেছেন তিনি। তো যারা ভোট ভেঙে দেওয়ার কথা বলেছেন বা যারা আমার বিরুদ্ধে কথা বলেছেন, তারা তাদের অবদানটা বিকেপি বা এই সেক্টরের প্রতি কি ছিল বা কি আছে, এটা আমার সেক্টরের লোকজন যেমন জানে, আপনারা মিডিয়ার লোকজনও জানেন। এটা এখানে লুকোচুরির কিছু নেই। আজকে এই বিকেপিকে এই পর্যায়ে আসার পিছনে কে কার কি ভূমিকা ছিল এটা ওপেন সিক্রেট। সুতরাং কারোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। যারা আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন বা কথা বলেছেন তারাও আমার এই সেক্টরের লোক। আমি তাদের জন্য এখন আগে যেমন ছিলাম এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। আমি এই সেক্টরের
জন্য বিগত দিনে কাজ যেভাবে করেছে আগামী দিনে সেভাবেই করবে। সুতরাং আমার এখানে ম্যানিফেস্টোতে বেশ কিছু জিনিস আছে, বিশেষ করে কাস্টমস সংক্রান্ত, কাস্টমস এনবিআরের 3টা ডিপার্টমেন্ট, কাস্টমস, ট্যাক্স আর ভ্যাট, এই 3টে ডিপার্টমেন্ট নিয়ে আমাদের অনেকগুলি সমস্যা আছে, যেগুলি নিয়ে আমি এখানে কথা বলেছি এবং এইগুলি নিয়ে আমরা কাজ করব। আন্তর্জাতিকভাবে আমরা বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন আইএলও, তারপরে ইউরোপিয়ান ইউনিয়ন, তারপরে ইউএসটিআর আমেরিকাতে, এরকম বিভিন্ন সংস্থার সাথে আমরা কাজ করে থাকি। জার্মানির GIZ, অনেক ডেভেলপমেন্ট এজেন্সি, ডোনার এজেন্সি নিয়ে কাজ করি, তাদের সাথে কি কাজ করবো এগুলি নিয়েও কিছু কথাবার্তা বলা আছে। তারপরে ব্যাংকিং খাতের সমস্যা নিয়ে কথা বলেছি, তারপরে শ্রমিক অসন্তোষ নিয়ে কথা বলেছি। এটা আমি আরো একটু স্পেসিফিক করে আপনাদের উদ্দেশ্যে, আপনাদের জন্য বলতে চাই, যে যেটা আমি প্রায় বলি, আমার ইউটিউবে অনেক বক্তব্য দেখি, যে বাংলাদেশে আমাদের পোশাক শিল্পে বা ইন্ডাস্ট্রিতে, শিল্প কলকারখানায় যারা শ্রমিক, ম্যাক্সিমাম শ্রমিকরাই কিন্তু ভালো। তারা কখনোই ওই ভ্যান্ডালিজম চান না, ভাঙচুর করেন না, বা কোনো রকমের অশান্ত পরিবেশ তৈরি করতে চান না আমাদের সেই শ্রমিকরা। সব ম্যাক্সিমাম শ্রমিকই ভালো। বা কিছু সংখ্যক শ্রমিক নামধারী সন্ত্রাসী, আমি তাদেরকে শ্রমিক বলবো না, তারা কিছু সংখ্যক শ্রমিক নামধারী সন্ত্রাসী বিভিন্ন প্রতিষ্ঠানে, ফ্যাক্টরিতে কারণ তারা নিয়োজিত হয়েছে ইন্টেনশনে, পরিকল্পিতভাবে, পিছন থেকে তথাকথিত কিছু এনজিও, কিছু শ্রমিক নেতা নামধারী কিছু ব্যক্তি, তারা ওই ধরনের শ্রমিকদের, সন্ত্রাসীগুলিকে শ্রমিকের নাম দিয়ে ফ্যাক্টরিতে ঢুকিয়েছে, ঢুকিয়ে সেখানে অসন্তোষ তৈরি করছে, সেখানে বিভিন্ন ধরনের গণ্ডগোল করছে, মিডল ম্যানেজমেন্টকে মারধর করছে, ফ্যাক্টরি ভাঙচুর করছে, কাজ যখন তখন কাজ বন্ধ করে দিচ্ছে। এরা হচ্ছে শ্রমিক নামধারী সন্ত্রাসী। আমরা শ্রমিকের যে কোনো ন্যায্য দাবির পক্ষে বিকিনি সবসময় অটল হয়ে দাঁড়ায়, এবং শ্রমিকের যে কোনো ন্যায্য দাবি যথাযথভাবে আমরা মানে পরিপূরণ করার জন্য এটা দাবি করে তাদের মাঠে নামতে হয়। আমাদের কাছ পর্যন্ত আসলে সাথে সাথে এরকম বহু ঘটনা আছে, যে আমি যদি দেখেছি শ্রমিক, যেমন আমার ডিসি, আমার দরজা খোলা থাকে সবসময়, নিচে এসে যেমন শ্রমিকরা বলে যে অমুক ফ্যাক্টরি, আমার সিকিউরিটি বলে অমুক ফ্যাক্টরি থেকে শ্রমিক আসছে, আমার সাথে দেখা করবো, আমি পাঠাই দেবো। আমি শুনি তাদের কথা, শুনে যদি দেখি যে হ্যাঁ তাদের বক্তব্যটা সঠিক, আমি এটা যাচাই করি, মালিককে ফোন দিই যে তোমার ফ্যাক্টরি কিরকম শ্রমিকরা আসছে, এরকম অভিযোগ দিয়ে দিচ্ছে, এটা তদন্ত করো, যাচাই করো, যদি হয় সঠিক হয় তাহলে কালকের মধ্যে এটা সমাধান করে আমাকে জানাবে। সমাধান হয়ে গেছে। তো যার কারণে আপনারা যদি দেখেন আজকে গাজীপুর, আশুলিয়া, ঢাকা বিভিন্ন জায়গায় প্রায় শ্রমিক অসন্তোষ হয়, কিন্তু নারায়ণগঞ্জে হয়। নারায়ণগঞ্জে না হওয়ার অনেকগুলি কারণের মধ্যে এটা একটা কারণ, যা আমরা শোনার সাথে সাথে এটা সমাধান করি। 2 নম্বর, নারায়ণগঞ্জের শ্রমিক নেতৃবৃন্দ যারা আছেন তারা ম্যাক্সিমামই দায়িত্বশীল শ্রমিক নেতা, তারা আমাদের সাথে মিলেমিশে কাজ করে, কোনো অসন্তোষ তৈরি হোক তারাও চান। আবার পাশাপাশি এখানে প্রশাসন থেকেও তারা দায়িত্ব নিয়ে এগুলি সমাধানের সচেষ্ট হয়। শিল্প পুলিশের গোয়েন্দা শাখা আমাদেরকে আগেই বিষয়গুলো অবহিত করে, আমরা সাথে সাথে ওইটাকে সমাধান করার জন্য উদ্যোগ নিই। ফলে নারায়ণগঞ্জে কোনো শ্রমিক অসন্তোষ তেমনভাবে মানে কখনোই পরিলক্ষিত হয়। এইটাই হচ্ছে আমাদের শক্তি, আমাদের কাজের পদ্ধতি, আমরা সেভাবে করে থাকি। তো আপনারা যারা আজকে এখানে আসছেন সবাইকে আমি আন্তরিকভাবে বাংলাদেশের পোশাক শিল্প পরিবারের পক্ষ থেকে, স্পেশালি নিটওয়ারের পক্ষ থেকে, বিজ্ঞানীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং মিডিয়া আগে যেভাবে বিগত দিনগুলিতে আমাদের পাশে ছিলেন, আগামী দিনেও আমাদের পাশে থাকবেন, এবং সত্য জিনিসটাকে আপনারা তুলে ধরবেন। এদেশের শিল্প কলকারখানা শ্রমিকের স্বার্থে তুলে ধরবেন। আজকে কিছু সংখ্যক সন্ত্রাসী শ্রমিকের নামধারী সন্ত্রাসীর কারণে ম্যাক্সিমাম শ্রমিকরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সুতরাং এদেরকেও, শ্রমিকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই জায়গাতেও আপনাদের ভূমিকা থাকবে, ইন্ডাস্ট্রি যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেখানেও আপনাদের ভূমিকা থাকবে, এই প্রত্যাশাই থাকবে আপনাদের কাছে। আসুন আমরা সবাই মিলে দেশটাকে গড়ে তুলি, অর্থনৈতিক সমৃদ্ধির দিকে দেশটাকে এগিয়ে নিয়ে যাই। এই ক্ষেত্রে আজকে শিল্প কলকারখানা, শ্রমিক, মালিক, কর্মচারী সকলের যেমন ভূমিকা থাকবে, মিডিয়া হিসেবে আপনাদেরও বিশাল একটা ভূমিকা থাকবে, সেই প্রত্যাশাই আপনাদের কাছে আমার থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আচ্ছা, একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে
কিছু কিছু লোকজন আপনাদের গার্মেন্টস মালিকের পক্ষ থেকে দু একজন আপনার বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে আপনাকে সেলিম ওসমান চিঠি দিয়ে এবং এই যারা কমিটিতে আছে তাদের নিয়ন্ত্রণ করে আপনাকে মানে পেছন থেকে এই চেয়ারে বসানো হয়েছে সেলিম ওসমানের পরামর্শে। এই বিষয়টি একটু ক্লিয়ার করে। দেখেন, 25শে আগস্ট যেদিন আমাদের বোর্ড মিটিংয়ে আমি প্রেসিডেন্ট হলাম, অবস্থাটা তো পরিষ্কার ছিল। আমার বোর্ড মিটিংয়ে যারা ওই দিন উপস্থিত ছিলেন ওনাদেরকে আমাদের আগের প্রেসিডেন্ট সেলিম ওসমান সাহেব তার পদত্যাগপত্রে লিখিতভাবে তিনি আবেদন বলেছেন যে আমাকে যেন প্রেসিডেন্ট করা হয়। বিগত দিনে বিকেএমইতে আমার অবদান, এই সেক্টরে আমার অবদানকে বিবেচনায় রেখে আমাকে প্রেসিডেন্ট করার জন্য উনি অনুরোধ করেছেন। এটা ওনার একটা বদান্যতা। আমি বলবো যে উনি ওনার দায়িত্বটুকু পালন করেছেন। তো আমার কথা হচ্ছে, সেদিন উনি যদি নিষেধও করতেন, আমার পাশে আমার ওই বোর্ড মেম্বার আছে, উনি যদি পরিষ্কারভাবে নিষেধ করে দিতেন আগের মতো, আগে যেমন বলেছেন, বাট আমি বলবো উনি কথা রেখেছেন। উনি বলেছিলেন যে শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী থাকবে আর উনি যতদিন জীবিত থাকবেন ততদিন আমি প্রেসিডেন্ট হইতে পারবো না। তো শেখ হাসিনা নাই, আমি প্রেসিডেন্ট হবো, এটা তো ওনার আগেরই ঘোষণা দেওয়া। আর যদি ওই দিন উনি যদি নিষেধও করতেন, তাহলে কি আমি প্রেসিডেন্ট না হইয়া আর কেউ কি প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার মতো বিকেএমইতে আছে কিনা এটা আপনারাই বিবেচনা করবেন, আমার বলার দরকার নাই। আর এটা বিবেচনা করবে আমার মেম্বাররা, আমার যারা বোর্ড মেম্বার আছে তারা, আমার সাধারণ সদস্যরা। এখনো এবং সেদিন উনি যদি বিপক্ষে বলতেন যারা হাকিমকে প্রেসিডেন্ট করা যাবে না, আমার তো মনে হয় না সেদিন আমি প্রেসিডেন্ট হওয়া থেকে বিরত রাখার মতো কোনো অবস্থান সেদিন ছিল। ক্লিয়ার আপনারা? ইয়েস, ক্লিয়ার। তিনটা যে সমস্যার কথা বলছেন, এই সমস্যা তিনটা একটু সংক্ষেপে কাস্টমসের আমি যদি বলি, প্রথম সমস্যাটা আমরা আমাদের ম্যানুফ্যাকচার দেখবেন এইচএস কোড নিয়ে একটা যোগ্যতা। যেমন মনে করেন, আপনাদের একটু উদাহরণ নেই যে আমরা মিলেন সুতা তো বিভিন্ন রকমের সুতা, আমরা মিলেন সুতা আমরা আমদানি করতেছি বা মিলেনের একটা ফ্যাব্রিক্স আমদানি করতেছি। এইটা মিলেন সুতার বা এর একটা কোড আছে, এইচএস কোড আছে। ওটার মধ্যে 8টা ডিজিটের কোড থাকে। প্রথম 6টা ডিজিট সবসময় কমন থাকে, সপ্তম বা অষ্টম ডিজিটে গিয়ে চেঞ্জ হয়। কেমন চেঞ্জ হয়? মিলেন সুতার কম্বিনেশন হচ্ছে 1% থেকে শুরু করে, মানে ভিসকস, কটনের সাথে ভিসকস মিশে এই মিলেন সুতা বানানো হয়। তো এই 1% থেকে 5%, 10%, 15% এরকম, মানে আমরা বলি 85-15, 90-10 বা 95-5, 99-1, 98-2% এরকম আমরা বলি। কখনো কখনো এটা এক্সেপশনাল হয়ে থাকে 80-20 হয়। তো এই 80 ওখানে অষ্টম ডিজিটে গিয়ে যদি মানে কাস্টম সেকশনে এসে বললো যে আমাদের কিন্তু বন্ড কমিশনের থেকে আমাদের বলছে যে মিলেন সুতা আপনি এই এইচএস কোডটা ব্যবহার করেন। ওকে, আমরা এই এইচএস কোডটি আনছি। তো আমার একটা কনসাইনমেন্ট একবার আটকাই দিল, বললো যে না আপনি কিরকম কাস্টমার বন্ড কিন্তু আমাকে দিছে এই এইচএস কোড, আমি এইচএস কোডটি আনছি। কিরকম কাস্টমার মাল আটকাই দিল, বললো যে আপনার এইচএস কোড ঠিক নেই। কেন? 15%-এর উপরে যদি 15% বা তার উপর যদি ভিসকসের পরিমাণ হয়ে যায়, তাহলে অষ্টম ডিজিটে ওই 08টা হয়ে ওইটা 09 হবে। ওইটা কে জানে? কাস্টমসই জানে। তো আমাকে তো আপনাদেরই একটা ডিপার্টমেন্ট দিছে এইটা দিতে, আমি ওটা দিছি। দোষ তো আমার না, দোষ আপনাদের। এবং এটার জন্য 200 থেকে 400%, মানে এটাকে ওনারা বলেন কি মিথ্যা ঘোষণা। তো এটাকে আমি ইচ্ছা করে মিথ্যা ঘোষণা দিছি, অথবা মিথ্যা ঘোষণা কখন দেয় যে এই মালটার ইম্পোর্ট ডিউটি দিতে হয় 100% আর এটা দিতে হয় 20%। আমি মিথ্যা ঘোষণা দেওয়া বা আমি এইটা আইফোন, এটা একটা আইফোন, এটার 100% ডিউটি আছে, আর ওই স্যামসাংয়ের একটা আছে 50% ডিউটি। আমি একটা মিথ্যা ঘোষণা দিলাম, এইচএস কোড দিয়ে আনলাম এই মাল আর দিলাম, এইচএস কোড দিলাম, ওইটা মিথ্যা ঘোষণা, ডিউটি ফাঁকি দেওয়ার। কিন্তু আমাদের তো ডিউটি ফাঁকি দেওয়ার কোনো বিষয় নেই, কারণ আমি তো যেই এইচএস কোডেই আনি, যেই মালটাই আনি, সেটাই আমার ডিউটি ফ্রি, বন্ডের আওতায়। আমি কারণ রপ্তানির জন্য আমি বন্ডের আওতায় ডিউটি ফ্রি আনি। তাইলে আমাকে এই মিথ্যা ঘোষণার অজুহাত দিয়ে
200 থেকে 400% জরিমানা করার এই যে মানসিকতা, এটার তীব্র প্রতিবাদ আমরা করেছি এবং এটা নিয়ে আমরা কাজ করছি। এটা যেমন একটা বিষয়। আবার যেমন আছে এফওসি, এর লেখা আছে বিষয়টি। এফওসি মানে ফ্রি অফ কস্ট। এখন ইদানিং যেটা হচ্ছে এটা আস্তে আস্তে বাড়তেছে। আমদানি নীতি আদেশে এক সময় ছিল যে গত বছর আমি যা এক্সপোর্ট করেছি তার 35% পর্যন্ত আমি ফ্রি অফ কস্ট আনতে পারবো, এটা রপ্তানি করতে হবে। পরবর্তীতে এটা কোনো 50%। তো 50% যখন হয় তখন আমি প্রতিবাদ করেছিলাম। তখন বাণিজ্য মন্ত্রী ছিলেন দীপবংশী, আর তপন কান্তি ছিলেন সচিব, বাণিজ্য সচিব। আমি বললাম এটা কেন আপনার ধানি ভিত্তিক 50 করছে, হোয়াই ডোন্ট এটা 100%? কারণ এটা সবচেয়ে নিরাপদ, আমার কোনো ইনভেস্টমেন্ট নাই। আমি বায়ার সমস্ত মাল মেটেরিয়াল কিনে আমার কাছে পাঠাচ্ছে, আমি শুধু এটা কাটিং করে সুইং করে ফিনিশিং করে আমি এক্সপোর্ট করছি। তাহলে কি দাঁড়াচ্ছে? বায়ারের ইনভেস্টমেন্ট 60 থেকে 70%। এইটা ব্যাক করতে গিয়ে আমার ব্যাংকে যেমন একটা মর্গেজ দিতে হয়, আমার টাকা পয়সা দিয়ে মর্গেজ দিয়ে বিভিন্ন এফডিআর দিয়ে আমাকে একটা লিমিট স্যাংশন করায় নিতে হয়। এটার ক্ষেত্রে কোনো লিমিট স্যাংশনের কোনো বালাই নেই, আমার কোনো ভেক্টরিক্যান্সি করার দরকার নেই। বায়ার সব কিছু পাঠাচ্ছে এবং এটা সবচেয়ে নিরাপদ। বায়াররা অনেক সময় ক্যান্সেল করে, অনেক সময় এয়ার শিপমেন্ট করায়, অনেক সময় ডিসকাউন্ট দাবি করে। এটার মধ্যে এইসব দাবি করার কোনো সুযোগই নেই, কারণ ওর তো এটা 70%। এখন ও যদি বলে যে এই মালটা শিপমেন্ট করো 20% ডিসকাউন্ট দাও, আমি পরিষ্কার বলে দেবো অসম্ভব, আমি তোমার মালই শিপমেন্ট করবো। তো না বললে তো ওই আটকা পড়বে। তো ফলে এই মাল ক্যান্সেল হওয়ার যেমন কোনো সম্ভাবনা নাই, ডিসকাউন্ট দেওয়ার সম্ভাবনা নেই, এয়ার ফ্রেট শিপমেন্ট করার আমার কোনো সম্ভাবনা নেই। আর সবচেয়ে নিরাপদ। তো এই নিরাপদ সিস্টেমটাকে কেন কাস্টমস বাধাগ্রস্ত করে রাখছে, এটা নিয়ে আমরা কথা বলেছি। এবং শুধু তাই নয়, বাণিজ্য মন্ত্রণালয় সেখানে বলেছে যে এইবার বললো যে 50% পর্যন্ত করা যাবে। এনবিআর কি করলো? ওখানে আবার একটা শব্দ লাইন ঢোকাই দিল, দিয়ে বললো যে 50% রিভলভিং আকারে করতে পারবে সেই যে 100% এফওসিতে করে। তো সবাই তো 100% এফওসিতে মাল করে না। যেমন আমি আমার বায়ার কিছু মাল পাঠায় এফওসিতে, আবার কিছু আমার ব্যাকটেরিয়া করে আনতে হয়। তো আমি দুইটার মধ্যে আছি, তাহলে আমাকে কেন প্রোটেকশন মানে প্রোটেক্ট করে দেওয়া হলো, প্রতিবন্ধকতা তৈরি করে দেওয়া হলো? এতে কি হচ্ছে? দেশের রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। এই বিষয়গুলি বোঝার বিষয় আছে। এরকম অনেক কিছু আছে। যেমন আমি গত সপ্তাহখানিক আগের একটা ঘটনা বলি, ভ্যাটের ব্যাপারে। তারা কিছু এনবিআর কিছু ভ্যাটের মূসক 6.5, 7.5, 8.5 এই ধরনের কিছু ফর্ম আবিষ্কার করছে। ওরা আবিষ্কার করে এটা আমাদেরকে বলা হচ্ছে এটা মেনটেন করতে। তো আমার প্রশ্ন ছিল, কেন আমি এটা মেনটেন করতে হবে? না করলে দেশের কি ক্ষতি, রাষ্ট্রের কি ক্ষতি, এটা আমাকে বুঝতে হবে, আমাকে বুঝতে হবে। তো আমি কেন আননেসারি এটাকে আমি ইয়ে করতে যাব? যেখানে বলা হচ্ছে রপ্তানি শিল্প ভ্যাট মুক্ত, সেখানে আমাকে কেন এই ফর্মটা ফিল আপ করে দিতে হবে? না দিলে দেশের কি ক্ষতি? আমার ভ্যাট নাই, আমার কোনো ডিউটি নেই, আমার কোনো ইয়ে নাই। তো সেক্ষেত্রে কেন আমাকে এটা রাখতে হবে? গত সপ্তাহে আমার রপ্তানি যাচ্ছে রাত 12টার পরে মালটা রেডি হয়ে বেরোতে বলতে হয় 1টা, 1:30 বা 2টার দিকে বেরিয়েছি। 3টার দিকে আমাকে আমার কমার্শিয়াল ফোন করছে, স্যার আমাদের এই রপ্তানির গাড়িটা আটকাই দিছে সাইনবোর্ডের। তো আমি ওই ড্রাইভার আমাকে ফোন দিল, দেওয়ার পরে আমি ফোন দিয়ে বললাম এনে কে আটকেছে, তুমি ফোনটা দরকার। পুলিশ তো এক এসআই, নামটা কি জানি বলবো, তো আটকাইছে। আমি বললাম বলে কিন্তু কেন মালটা আটকাইছে কেন? বলছে আপনার 6.5 নাই ফর্ম। আমি তো ঠিক আছে 6.5 নেই, বাকি সব কাগজ আছে তো, মালটা কোথায় যাচ্ছে, কি কারণে যাচ্ছে, কি মাল, এগুলি তো আছে কাগজ, বলতে আছে। তাহলে আপনার তো বোঝা দরকার এটা কি মাল, এটা কি চুরির মাল না ডাকাতির মাল। আপনার দায়িত্ব হলো অতটুকু, এর বাইরে আপনার কোনো দায়িত্ব নাই। আপনি কেন এটা, আপনি পুলিশ কেন এই মাল আটকাবেন? তো বলছে না আপনি 6.5 রাখেন নাই, বা আমি মামলা করে দিব। আমি বললাম যে আমি বিকেবি প্রেসিডেন্ট, আমার নাম মোহাম্মদ আবু। তো তারপর উনি মামলা করলাম, ঠিক আছে মামলা করেন, আমি আসতেছি, আপনি মামলা করেন। আমি গাড়ি নিয়ে এই রাত্রে 3টা বাজে আমি গাড়ি নিয়ে বেরোইছি। বেরিয়ে আমি একজনের হিসাবে ডিআইজিকে ফোন করছি করে উনি কনফারেন্সে মাঝে ইয়েতে নিল, নিয়ে আমি জিজ্ঞেস করবো তুমি কে, কোন ব্যাচে, কোথায় কি ইত্যাদি নিল। বলবো যে ড্যামরা থানা। তো ড্যামরা থানার তোমার বস হলো জসিম, কোথায় জসিম স্যার। বলছে ঠিক আছে তুমি কালকা তাহলে এটা আমরা ফয়সালা করবো। না স্যার মাল ছেড়ে দিচ্ছি। তো উনি বলতে না মাল ছেড়ে দেবে কেন?
তুমি যদি ন্যায়সঙ্গতভাবে যদি আইনসঙ্গতভাবে মাল আটকে থাকো তাহলে আটকে রাখো না, এটা কালকা ফেসালে তোমার না ও মাল ছেড়েই দিবে। আমি বললাম যে ভাই ছাড়বেন কেন, আমি তো এখন টিকা করি ফ্লাইওভার উঠতেছি, আমার আসতে 5 মিনিট লাগবো, আপনি মালটা আটকে রাখেন, মামলা করবেন করেন, আমি আসতেছি। তো আমি এরপরে যাইতে যাইতে উনি ততক্ষণে মাল ওই কাগজপত্র আমার সব ড্রাইভারে দিয়ে তাড়াতাড়ি গিয়ে আমি পাইনি। এই যে অত্যাচার, এই অত্যাচার আজকে আমি বিজেপি প্রেসিডেন্ট, আমার যদি এই অত্যাচার করে তাহলে সাধারণ মালিকরা কি পরিমাণ অত্যাচারের শিকার হচ্ছে, এটা আমার সরকারের কাছে প্রশ্ন, আমার পুলিশের সর্বোচ্চ কর্তাদের কাছে প্রশ্ন। পুলিশের তো এই দায়িত্ব না আমি মূসকের ফর্ম রাখলাম কি রাখলাম না, তার দায়িত্ব হচ্ছে এই মাল কি চুরির মাল না ডাকাতির মাল সেটা দেখা। তো পুলিশ রাস্তায় টাকা খাওয়ার জন্য এগুলি করছে, এগুলির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমার এই সেক্টরের মালিকদেরকে এইভাবে আজকে এই সরকারের বিভিন্ন জায়গায় আমরা হয়রানির শিকার হচ্ছি। ওই সানারপাড়ে একটা জায়গা, কাশপুর ব্রিজের এখানে একটা, আরেকটা হচ্ছে ওই শরীফ মেলা মাইন ওই যে রূপগঞ্জে, এই কয়েকটা স্পটে এই ভ্যাটের লোকজন গাড়ি আটকায়। আমার যে ওই গাড়ি নিয়ে আজকে সুতা নিয়ে হয়তো আমার দেখা গেল একটা নিটিং ফ্যাক্টরি যাচ্ছে বা ফ্যাব্রিক্সে একটা ডাইয়ে যাচ্ছে, ওই মাল রাস্তা আটকে দিতেছে, আটকে দিয়া 2 দিন 3 দিন আটকে রাখতেছে, জরিমানা করতেছে, মামলা দিতেছে। সে যদি একদিন 40টা গাড়ি আটকায় এরকম হয়তো 5টার ক্ষেত্রে জরিমানা করে, আর 30টা আবার মানে ওনারা সেটেল করে, কিছু ভাগযোগ নিয়ে সেটেল করে ফেলে। এই যে ভাগযোগ নিয়ে সেটেল করা, যেমন আমার নন্দ আবার নন্দ দুলাল সাহেব বোর্ড মেম্বার, এখানে আমাকে ফোন করছে, তার গাড়ি আটকেছে কাশপুর ভিতরে। তো আমি ওখানে যে আটকেছে তাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে ভাই গাড়ি আটকেছে, ও যে আছে কি আছে গাড়ির মধ্যে, কাগজ নাই কি নাই ইত্যাদি ইত্যাদি। কি কাগজ আমার তো বুঝলাম। তারপরে নন্দরে বললাম কি জন্য আটকেছে, ওদের কাগজটা দাও। কাগজের মধ্যে লেখছে ত্রুটিযুক্ত, ওই ভ্যাটের কাগজ আছে কিন্তু এটা ত্রুটিযুক্ত। আমি সব কি ত্রুটি বলে যে এটার সাথে আমার পেন্সিল কপি নাই, ইউনিট কপি নাই, তারপর আর কি কি নাই, এটা হলো ত্রুটিযুক্ত। তা আমি কমিশনারের ফোন দিলাম, ভ্যাটের ঢাকা স্টেট কমিশনারকে বললাম যে ভাই ভ্যাটের কাগজ আছে, ম্যাক্সিমাম কিন্তু ভ্যাটের কাগজ থাকে না এবং এটার আমরা কোনো প্রয়োজন মনে করি, থাকার কোনো প্রয়োজন মনে করি। উনি বলেন কেন করবেন না, এটা তো আইন। আমি তো আইনটা কে বানিয়েছি? সংসদ। তো সংসদে এই আইনটা করার জন্য পাঠিয়েছে তো আপনারা। তো আপনারা কেন এইটা পাঠাইলেন, এটা করলেন, এটা কি আমাদেরকে বুঝাইছেন? আমরা তো স্টেক হোল্ডার, আমাদেরকে কি আপনারা বুঝাইছেন? আমি বিজেপি প্রেসিডেন্ট জানি না কেন এই ফর্মটা লাগবে, তো আপনারা তো এটা জারি করে দিয়ে দিচ্ছেন। এইটা হয়রানির জন্য করা হয়েছে, আজকে এগুলি নিয়ে হয়রানির শিকার হচ্ছে। তো পরে আমি যখন ওনার বললাম, তো নন্দন এটা ছেড়ে দিছে। তো বললো ওই দিন 40টা গাড়ি আটকানো ছিল, তার মধ্যে আমার এইটা নন্দনটা না ছেড়ে দিছে। ভাই এগুলি কি হবে? নন্দ আমার পর্যন্ত আসতে পারছে, আমাকে বলছে, আমি কমিশনারে ফোন করে বলছি ছেড়ে দিছে। তো এই যে অত্যাচার, এগুলি বন্ধ হবে না। এতে রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ, ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার ইন্ডাস্ট্রি। আমার ছোট দুইটা বিষয় ইশতেহারের 10 নম্বরে উল্লেখ করেছেন এই যে বৈদেশিক শুল্ক কিংবা হচ্ছে এই যে যুদ্ধ অবস্থা দেশে সারা বিশ্বে যে চলমান প্রক্রিয়াগুলো রয়েছে, এতে করে আসলে এমনিতেই তো আমাদের দেশে নানা সময় যে রপ্তানির সাথে নানা ধরনের সমস্যার সম্পর্ক এই যে সম্প্রতি ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে, এছাড়া সারা বিশ্বের বিভিন্ন জায়গাতে যে যুদ্ধ চলছে, এই কারণে যে আগামীতে পোশাক শিল্পে বিপর্যয় হবে কিনা কিংবা এই সাম্প্রতিক যে উত্তেজনা চলছে পার্শ্ববর্তী দেশগুলি, সেই কারণে পোশাক শিল্প কোনো ক্ষতির মুখে পড়বে কিনা একটি বিষয়। আরেকটা উত্তর দিয়ে আমি একবার ভুলে যাবো। তো যে কোনো সংকট, যে কোনো রকমের সংকটে নতুন কিছু প্রাপ্তিও ঘটে। আজকে আমরা যদি বলি, আমি যেদিন মার্কিন যুক্তরাষ্ট্র যেদিন 37% ডিউটি ইম্পোজ করলো, আমি কিন্তু সেদিনই কন্টিনিউ সারাদিন আমি বক্তব্য দিয়েছি মিডিয়াতে, এবং সেদিন আমি বলেছিলাম যে হ্যাঁ, সাময়িক একটা ক্ষতির মুখোমুখি আমরা হব, কিন্তু আলটিমেটলি এটা থেকে ভালো কিছু আমাদের প্রাপ্তি ঘটবে। এবং বর্তমানে আমাদের সরকার, বিশেষ করে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, যে ইউনূস সাহেব এবং বাণিজ্য উপদেষ্টা সবাই সরকার যেভাবে এটাকে নেগোসিয়েশনের দিকে যাচ্ছে, এতে ভালো কিছু প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আমাদের আছে, সুযোগের সম্ভাবনা আছে। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে ওখানে আমি বলেছি ওই দিন যে আমরা যদি ওই দেশের র মেটেরিয়ালস ব্যবহার করে রপ্তানি করতে পারি,
আর সেই রপ্তানি যদি আমরা ডিউটি ফ্রি অ্যাক্সেস দিতে পারি, একটা প্রেফারেন্সিয়াল ট্রেড বাইলেটারাল ট্রেড এগ্রিমেন্ট করতে পারি, তাহলে কিন্তু ওইটা আরো বিশাল বড় একটা সুযোগ হবে। তো আমরা এখনো আশাবাদী এই মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের শুল্ক প্রয়োগের ফলে সেখান থেকে নতুন কিছু পাওয়ার সম্ভাবনা আছে, যদিও সাময়িক কিছু অসুবিধার আমরা মুখোমুখি অলরেডি হয়েছি। কারণ আমাদেরকে গতকাল পরশুদিন আমাকে আমার ভাইস প্রেসিডেন্ট চিটাগাংয়ের সবচেয়ে বড় এক্সপোর্টারদের একজন ফরেজ গ্রুপ, তার $22.8 মিলিয়ন মানে $28 লক্ষ তাকে এই ডিউটি ওই যে নতুন যেটা 10% অতিরিক্ত এখন আছে সেটার 5% হিসাবে তাকে $28 লক্ষ তাকে পে করতে হয়েছে। তার মানে প্রায় 35-36 কোটি টাকা, কম না কিন্তু বহু টাকা। সেইটা নিয়ে মাথা খারাপ তার, যে মানে কিভাবে মানে বাঁচবে সে কিভাবে। তো এর সাময়িক কিছু অসুবিধা হবে, কিন্তু আলটিমেটলি লং টার্মে আমরা ভালো রেজাল্ট পাবো যদি আমাদের নেগোসিয়েশনটা খুব ভালো হয়, এবং এটা ভালো হবে বলে আমরা মনে করছি। আর যুদ্ধ অবস্থায় যেটা হয়, যুদ্ধের বিগ্রহ সারা দেশে সবসময় বিশ্বের সব দেশেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ সারা বিশ্বের অর্থনীতিকে একটা টালমাটাল পরিস্থিতিতে ফেলে দিয়েছে। এর বাতাস এর জের কিন্তু আমাদেরকেও ভোগ করতে হয়েছে। এখন আমরা কিন্তু সাফারিংসে আছি এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে। জ্বালানি সংকট হয়েছে সারা বিশ্বে, ইউরোপ আমেরিকাতেও সবাই কিন্তু আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা বলছি। তো এই ধরনের যুদ্ধ আজকে পাকিস্তান ইন্ডিয়া যে যুদ্ধের মানে দাবদামা বেজে উঠেছে, সেখানেও কিন্তু আলটিমেটলি পাকিস্তান ইন্ডিয়া তো ক্ষতিগ্রস্ত হবেই। পাশাপাশি আমরা পার্শ্ববর্তী দেশ যারা নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আমরাও কিন্তু কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হব। হয়তোবা অনেকে প্রশ্ন করবেন যে আমাদের টেক্সটাইল শিল্পে, আমাদের রপ্তানি শিল্পের যে সমস্ত র মেটেরিয়াল ইন্ডিয়া থেকে আসে, এগুলি হয়তো খুব বেশি আমরা বাধাগ্রস্ত হব না, কারণ এটা আমাদের সি পোর্ট দিয়ে আসবে, সেটা খুব বেশি না। কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশের একটা সীমান্ত বাণিজ্য ভারতের সাথে বিশাল একটা সীমান্ত বাণিজ্য হয়, যেটা 3 দিকে আমাদের ভারত। সেই সীমান্ত বাণিজ্য যখন এই ধরনের যুদ্ধ বিগ্রহ লাগে, তখন সীমান্তে কিন্তু একটা কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সেই কারণে সীমান্ত বাণিজ্যটা বাধাগ্রস্ত হলে পরে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ট্রেড ইমব্যালেন্স হচ্ছে $12 বিলিয়ন, টোটাল $14 বিলিয়ন আমরা আমদানি করি, আর যায় $2 বিলিয়ন। তার মানে $12 বিলিয়ন ট্রেড ইমব্যালেন্স। এটা হচ্ছে অফিসিয়াল চ্যানেল, বাট আপনারা সবাই জানেন আনঅফিসিয়াল চ্যানেলে আমাদের এই সীমান্ত দিয়ে প্রতিদিন এর চেয়ে বহুগুণ আমদানি, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আমদানি আসছে। যদি আজকে যদি এগুলি বাধাগ্রস্ত হয়, তাহলে কি হবে? নিত্য প্রয়োজনীয় দ্রব্যের স্বল্পতা বা সংকট দেখা দিতে পারে, কিছুটা মূল্যস্ফীতি বাড়তে পারে, সংকট কিছু হবে, কিছু সমস্যা হতে পারে। বাট এটা থেকে আবার নতুন কিছু আবিষ্কারও হতে পারে। আজকে ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্সি যেটা আছে, সেটা থেকে আমরা বের হয়ে আসতে পারি। যেমন আমি আমার সাথে গত সপ্তাহে আমার একটা বক্তব্য আপনারা দেখেছেন, যে ভারত যখন ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দিল, আমরা এই বন্ধের কারণে বিশাল একটা সুযোগ অপরচুনিটি তৈরি হয়ে গেছে। সিলেট থেকে আমি সহ গিয়েছিলাম, সিলেট থেকে আমাদের কার্গো ফ্লাইট চালু হয়েছে, এবং এটার ক্ষেত্রে বাণিজ্য উপদেষ্টা মহোদয়কে আমি সম্পূর্ণ কৃতজ্ঞ। উনি এত সিরিয়াস হলেন বিষয়টা নিয়ে। 3 দিন আমার সাথে, আমি রাত্র 9টা-10টা পর্যন্ত ওনার সাথে বসে নানা বিষয়ে আলোচনা করেছি, এবং কি করা যায় উনি খুব ডিটারমাইন্ড ছিলেন এইটা থেকে আমাদের একটা বেটার কিছু বের করে আনতে হবে, এবং তিনি সেটা করেছেন। এটা কৃতিত্বটাও না, এবং আমরা এখন তার চেয়েও সাশ্রয়ী করলে সিলেট দিয়ে আমাদের রপ্তানির একটা দারুণ হয়েছে এয়ার কার্গো পরিচালনা, এবং হয়তো এই থার্ড টার্মিনাল চালু হয়ে যায়, ঢাকা থেকেও চালু হবে, এবং শিগগিরই চিটাগং থেকেও চালু হবে। তো এই ধরনের সংকট আমাদের জন্য নতুন কিছু অনেক সময় নিয়ে আসে, যে আমরা অনেক সময় আমরা শুনেছি বা আমরা ছোটবেলায় পড়েছি, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। যখনই কোনো কিছু প্রয়োজন হয়, তখন কিন্তু নতুন কিছু আবিষ্কার হয়। তো সেই প্রত্যাশায় আমরা থাকবো। ইন্ডিয়া আমাদের বিরুদ্ধে যত বাধার সৃষ্টি করুক, আমরা তা থেকে নতুন কিছু আমরা সুবিধা বের করে নেব। এটি এই সরকারের কিন্তু মানে ডিটারমিনেশন, এই সরকার সেই লাইনেই কাজ করছে।